তো আজকের এই আলোচনায় আমরা টোটাল যে 7টা সাবজেক্ট আছে, এই আইনগুলা কেন তৈরি করা হয়েছে, এগুলার ভিতরে কি আছে, এই জিনিসটাকে নিজের মতো করে একটু বুঝবেন। তাইলে নিজেও যখন পড়বেন আপনার কাছে মনে হবে যে না, হ্যাঁ, আমি এই আইনটা এই জন্য পড়তেছি, এটার ভিতরে আমরা এই জিনিসটা পাবো। আর বেসিক প্রতিটা আইনের তথ্যটা আপনারা জেনে নেবেন। যেমন আমরা আপনাদেরকে বলছি যে আপনার দায়িত্ব হচ্ছে, বার কাউন্সিলের 7টা আইন আছে, আইনের পূর্ণাঙ্গ নামটা বাংলা এবং ইংরেজি, যেটাতে আপনি অভ্যস্ত সেটা আপনি লিখবেন, কখনো মিক্স করবেন না। যদি আপনার মনে হয় আপনি এমসিকিউ ভাইবা লিখিত সব বাংলাতে পাশ করবেন, তাইলে বাংলা সঠিক নামটা সাল সহ জানবেন। যদি আপনি ইংরেজিতে পরীক্ষা দিতে চান, ইংরেজিটা আপনি জানবেন। তাইলে 7টা আপনার প্রথম দায়িত্ব হচ্ছে 7টা সাবজেক্টের পূর্ণাঙ্গ নাম লিখবেন। ইংরেজিটা যদি দিতে চান ইংরেজিতে লিখবেন। এরপরে হচ্ছে যে আপনি প্রতিটা আইনের কার্যকরের তারিখটা, এই যে আমরা 7টা আছে, এই 7টা আইন কবে বাংলাদেশে এটা কার্যকর হয়েছে, এই তারিখটা আপনার দায়িত্ব হচ্ছে আপনি কি করবেন। আমরা আমাদের প্রতিটা ক্লাসে পড়াবো, তারপরও আপনি প্রয়োজনে এই পিডিএফটা প্রিন্ট করে আপনার পড়ার টেবিলের সামনে রাখবেন। কারণ এই 7টা থেকে একটা এক মার্কের এমসিকিউ হইতে পারে। কখনো আপনার সাল নাম্বার জিজ্ঞেস করে যে কত সালে এটা কার্যকর হয়েছে, কখনো আইনের এটা কোন প্রকারের আইন সেটা জিজ্ঞেস করে, কখনো আইনের নাম্বার জিজ্ঞেস করতে পারে। তাইলে এই বেসিক কাজটা যদি আপনি করে রাখেন, এক মার্কের এমসিকিউ আপনার জন্য কনফার্ম কিন্তু হয়ে থাকলো। আর এইরকম সহজ একটা এমসিকিউ আসার পরে যদি আপনি অ্যান্সার করতে না পারেন, তাহলে তো এটা আপনারই ব্যর্থতা, কারো তো কিছু করার নাই। তাহলে আজকে প্রথম দায়িত্ব হচ্ছে আপনি ভিতরে যাওয়ার পূর্বে যেই 7টা সাবজেক্ট পড়বেন, যেমন আমরা তামাদি আইন 1908, এই টোটালটাই কিন্তু সাল সহ আইনের নাম। অনেকেই লিখিত পরীক্ষায় ফেল করেন, তামাদি আইন লিখে আপনি গোটা লিখে আসতেন, যে বিচারক আপনার খাতাটা দেখছে তার ভালো লাগে নাই, আপনার নাম্বারই দেয় নাই, কিছু করার নাই, কারণ আপনি আইনের নামই জানেন না। আইনের ছাত্র হইলে আপনাকে বুঝতে হবে নাম কোনটা। আপনার নাম করিম, আমি যদি শুধু ক বলি তো আপনি রাগান্বিত অবশ্যই হবেন। তো আইন যারা বুঝে তারা তো জানে যে এই ছাত্রটা আইনই বুঝে নাই, তো পাশ করে করবেটা কি। তো এই জন্য ম্যাক্সিমাম লিখিত খাতা কিন্তু ভালোই লিখছে, কখনো সে সেকশন নাম্বারটা ভুল করছে, আইনের নামটা অর্ধেক লিখছে, কখনো সাবসেকশন বেশি লিখতে যায় ভুল করছে, ওই জন্যই ফেল করছে। নাহলে যারা এই এমসিকিউ পাস করছে তারা কিন্তু ভালো ছিল, কিন্তু লিখিততে গিয়ে ফেল করছে, কারণ পূর্ব থেকে কোনো প্রস্তুতি ছিল না। তাহলে আজকে থেকে আপনার দায়িত্ব হচ্ছে আপনি টোটাল নামটা যদি ইংরেজিতে লিখতে চান, দ্য লিমিটেশন অ্যাক্ট 1908, এটা হচ্ছে আইনের নাম। এই আইনটার নাম্বার হচ্ছে 9। এখন আইনের নাম্বার জিনিসটা কি দেখবেন, আপনার যেমন নর্মালি বাংলাদেশে সবারও কি থাকে, দুইটা, বা আপনার বাবা মাকে, যা আপনারা যদি 5-6 ভাই বই হন, আপনার নাম ধরে আপনাকে ডাকতে পারে। অথবা আপনার বাবা আপনার কোথাও পরিচয় দিতে বলতে পারে যে এটা আমার ছোট ছেলে, এটা আমার বড় ছেলে, এটা আমার 2 নাম্বার ছেলে। তার মানে কি আপনার একটা নাম্বারিং হয়েছে। ওই জিনিসটাই এই যে 1908 সালে সরকার যতগুলা আইন পাশ করছে, তার মধ্যে তামাদি আইনটা হচ্ছে 9 নাম্বার আইন। মাঝে মধ্যে এটাও আপনার একটা এমসিকিউ আসে। তারপরে যেমন ধরেন যে 1877 সালে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, তো ওই 1877 সালে যত আইন পাশ হয়েছে তার মধ্যে সর্বপ্রথম আইনই হচ্ছে আমাদের এটা। তো এটার নাম্বার হচ্ছে এই জন্য 1। তো এইরকম জাস্ট আমরা কি করব, 7টা যে সাবজেক্ট আছে এটার আইনের নাম্বারগুলো একটু মনে রাখবো। আর এইগুলা আপনি বাস্তব জীবনে যখন বিভিন্ন আদালতের নজির পড়বেন, বিভিন্ন ডিএলআর এএলআর অ্যাপেক্স লগুলো পড়বেন, সেখানে দেখবেন যে কোথাও আইনের নাম মাঝে মধ্যে থাকবে না, তামাদি আইন দেওয়া থাকবে না, সেখানে দেখা থাকবে যে আপনার এই 1908 সাল অ্যাক্ট নাম্বার 9। তো তখন আপনি যদি না জানেন যে 1908 সালের 9 নাম্বার আইন কি, আপনার আবার খুঁজতে হবে। তো এই জন্য আমরা আইনের নামটাও ব্যবহার করতে পারি, অথবা আইনের নাম্বারটাও ব্যবহার করতে পারি। মাঝে মধ্যে আইনের যে সংশোধনীগুলো আসে সেখানে দেখবেন যে বারবার লিমিটেশন অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট লেখা থাকে না, ওইখানে আইনের নাম্বারটা লেখা থাকে যে 1877 সালের 1 নাম্বার আইনের এত ধারা চেঞ্জ করা হইল। তাহলে আপনার প্রস্তুতিটা, আপনি যেটা নিতে যাচ্ছেন একদম ক্রিস্টাল ক্লিয়ার প্রস্তুতি নেবেন। এমসিকিউ আপনার কিভাবেই হোক আপনার দেখার বিষয় না, আপনি অবশ্যই পারবেন যদি আপনার প্রস্তুতির ভিত্তিটা ঠিক থাকে। এর পাশাপাশি কার্যকরের তারিখটা অবশ্যই অবশ্যই আপনার দরকার। পাশের তারিখটা নর্মালি পরীক্ষা আসে না, অতটা গুরুত্বপূর্ণও না। আর এই কার্যকরের তারিখের অনেকগুলা নাম আছে, তো এই নামগুলা একটু মনে রাখবেন, বিকল্প অনেকগুলা নাম আছে। বাংলাতে বলতেছি যে আমরা কার্যকরের তারিখ, ইংরেজিতে বলতেছি যে আমরা ইনফোর্সমেন্ট ডেট, অথবা বেয়ার অ্যাক্টের মধ্যে আপনি পাবেন কুমেন্সমেন্ট বলে একটা শব্দ আছে। প্রতিটা আইনের 1 নাম্বার সেকশনে 3টা জিনিস পাবেন, যে শর্ট টাইটেল, এক্সটেন্ড এবং কুমেন্সমেন্ট। মানে আইনের নামটা কি,
এটা কোথায় প্রযোজ্য হবে, কবে থেকে কার্যকর। তো আপনার দায়িত্ব হচ্ছে দ্বিতীয়, এই 7টা সাবজেক্টেরই আপনি কার্যকরের সালগুলো একটু মনে রাখবেন। এটা এমসিকিউতে আসে, বারবারই আসে। কখনো তামাদি আইন দেয়, কখনো সুনির্দিষ্ট প্রতিকার আইন দেয় যে এটা কবে কার্যকর হইল। এরপরে হচ্ছে যে একটা জিনিস মনে রাখবেন, বাংলাদেশে যত প্রকার আইন আছে বা এই আইনগুলো নর্মালি আমরা 3 ভাগে ভাগ করতে পারি, আইনের 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যেটা আপনাকে কি করবে, যেটাকে আমরা বলি যে মূল আইন বা তত্ত্বগত আইন বা সাবস্টেন্টিভ ল। এর মানে হচ্ছে ওই আইনটা আপনাকে কোনো একটা অধিকার দেয়, কোনো একটা প্রতিকার দেয়, কোনো একটা শাস্তি আরোপ করে, কোনো একটা কষ্ট আরোপ করে, জরিমানা আরোপ করে। তার মানে যেইটা আপনাকে একটা অধিকার দেয় সেটাকে আমরা বলতেছি যে সাবস্টেন্টিভ ল বা মূল আইন। আর ওই অধিকারটা প্রতিকারটা আপনি যেই পদ্ধতিতে আদায় করবেন আদালতের মাধ্যমে, ওইটারে বলি যে আমরা প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আপনারা দখল উদ্ধার করা, দলিল সংশোধন করার অধিকার দেয়। এখন ওইখানে কিন্তু বলা নাই যে এই অধিকারটা আপনি কিভাবে আদায় করবেন। তো ওইটার জন্য আমরা তখন কি করি, সিপিসিতে আমাদের বলা আছে যে কিভাবে অধিকারটা আদায় করতে হবে। তাইলে সুনির্দিষ্ট প্রতিকার আইন আমাদের কি হইলো, একটা মূল আইন হইলো, সাবস্টেন্টিভ ল হইলো, তত্ত্বগত আইন হইলো। আর সিপিসি আমাদের কি হইলো, একটা পদ্ধতিগত আইন, যে ওই অধিকারটা কিভাবে আদায় করব। এর পাশাপাশি আরেক প্রকারের আইন পাবো যেটাকে আমরা বলি যে হাইব্রিড বা মিক্স, যেখানে একই আইনের মধ্যে আমাদের অধিকার থাকে, একই আইনের মধ্যে প্রতিকার দেওয়া থাকে। বাংলাদেশে বর্তমানে ম্যাক্সিমাম যে আইনগুলো তৈরি হচ্ছে সবই হাইব্রিড ল। ওই আইনের মধ্যেই সবকিছু বলা থাকে। যেমন ধরেন যে পারিবারিক আদালতের আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, সব জায়গায় বলা আছে কতদিনে কিভাবে করতে হবে, কোন আদালতে যাইতে হবে। পূর্বে নর্মালি এরকম পৃথক করা ছিল যে একটা মূল আইন, ওই আইনটার জন্য পদ্ধতিগত আইন। আর বর্তমান বাংলাদেশের ম্যাক্সিমাম আইনই হচ্ছে হাইব্রিড ল, মানে এটার মধ্যেই অধিকার, এটার মধ্যেই কিভাবে আদায় করবেন প্রতিকার। এখন আমরা যে 7টা সাবজেক্ট পড়বো বার কাউন্সিলে, মূলত এখানে আমাদের 3টা আইন হচ্ছে যে সাবস্টেন্টিভ ল। একটা হচ্ছে যে আমাদের এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন, এখানে আমাদেরকে দেওয়ানি বিষয়ক অধিকার দেয়, দখল উদ্ধার করা, দলিল সংশোধন করা, দলিল বাতিল করা। আরেকটা হচ্ছে যে আমাদের পেনাল কোড, যেখানে বিভিন্ন প্রকার অপরাধ করলে আপনার কি শাস্তি হবে সেগুলো বর্ণনা করা আছে। তাহলে পেনাল কোডের এই শাস্তিগুলো কিভাবে দিব, এটা সিআরপিসি বর্ণনা করে। দেওয়ানি কার্যবিধি বর্ণনা করে আমাদের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে যে অধিকারগুলো দেওয়া আছে এগুলো কিভাবে করব, ওইটা আমাদের সিপিসি বলে। আর যেটা হচ্ছে আমাদের তামাদি আইনটা, নর্মালি তামাদি আইনের বেশিরভাগ অংশই হচ্ছে, ম্যাক্সিমাম অংশ হচ্ছে আমাদের পদ্ধতিগত আইন। তবে এই আইনটা শেষের দিকে গিয়ে কিছু সাবস্টেন্টিভ ল দিছে, যেখানে আমরা বলি যে আপনার মালিকানা চলে যায়। অর্থাৎ 12 বছরের মধ্যে মামলা দায়ের যদি আপনি না করেন, তামাদি আইনের 28 দ্বারা বলে যে আপনার অধিকার না, আপনার ওই সম্পত্তির উপর অধিকারটাই বিলুপ্ত হয়ে যায়, শুধু মামলা করার অধিকার না। তো এই জন্য তামাদি আইনটা আমরা নর্মালি বলি যে এটা একটা হাইব্রিড ল, এটা একটা পদ্ধতিগত আইন কিন্তু না। এটা আপনাকে এই জন্য মনে রাখতে হবে, গতবার বা তার আগের বার পরীক্ষায় ছিল 4টা আইনের নাম দিয়ে বলতেছে যে নিচের কোনটা পদ্ধতিগত আইন। সেখানে আপনার সিপিসিও আছে, তামাদি আইনও আছে। এখন আপনি তো যদি নর্মাল পড়েন যে তামাদি আইন তো পদ্ধতিগত আইন, সো সিপিসিও পদ্ধতিগত আইন, তো আমি কোনটা অ্যান্সার করব। তো ওই জন্য যখন আপনি দেখবেন যে বাকি আইনগুলোর মধ্যে পদ্ধতিগত আইন আছে, তামাদি আইনেরও নাম আছে, তামাদি আইন তখন পদ্ধতিগত হবে না, কারণ এটা একটা হাইব্রিড ল, এটার মধ্যে সাবস্টেন্টিভ অংশ আছে। কিন্তু যেটা আমাদের সিপিসি, এটা টোটালি আমাদের কি, টোটালি হচ্ছে পদ্ধতিগত আইন। তো এই জন্য বেসিক জিনিসটা মনে রাখবেন যে আপনার অপশনে বাকি জিনিসগুলো কি আছে ওই অনুযায়ী অ্যান্সারটা কিন্তু করবেন। তাহলে পদ্ধতিগত আইন মানে হচ্ছে ওই অধিকারটা, ওই প্রতিকারটা কিভাবে আদায় করে দিবে আদালত, ওই পদ্ধতি যেটা বর্ণনা করে সেটাই পদ্ধতিগত বা প্রসিডিউরাল ল বলে, যেটাকে আরেকটা অ্যাডভান্স ভাষায় যেটাকে বলে যে অ্যাডজেক্টিভ ল। তাহলে পদ্ধতিগত বা প্রসিডিউরাল বা অ্যাডজেক্টিভ ল একই জিনিস। আর একটা হচ্ছে আমাদের সাবস্টেন্টিভ ল বা মূল আইন, এটা হচ্ছে আমাদের এই অংশে থাকলো। আর বার কাউন্সিলের মধ্যে বার কাউন্সিল যে ওয়ার্ডারটা আছে, ওয়ার্ডারটা আমাদের একটা সাবস্টেন্টিভ ল, আর এটার তো বিধিমালা দেওয়াই আছে। তাহলে আমরা টোটালি ভাগ করতে পারলাম। আর যেটা আমাদের সাক্ষ্য আইন যেটা আছে, সাক্ষ্য আইনও টোটালি পদ্ধতি বর্ণনা করে যে কি সাক্ষ্য কিভাবে আদালতে কাজ করবে। তো আমরা নর্মাল ভাষায় বুঝতেছি যে এটা একটা পদ্ধতিগত আইন। তো এখন আপনি এতগুলো যদি মনে নাও থাকে, আপনি 3টা মনে রাখবেন, যে পেনাল কোড,
সুনির্দিষ্ট প্রতিকার আইন আর বার কাউন্সিল ওয়ার্ডার, এই তিনটা হচ্ছে আমার সাবস্টেন্টিভ ল বা মূল আইন। বাকি যা আছে বার কাউন্সিলভুক্ত বাকি চারটা সবগুলাই হচ্ছে আমার পদ্ধতিগত আইন। এইভাবে আপনি যদি একটু পড়ার চেষ্টা করেন, যে আশা করি আপনার জন্য ইজি হবে। এই পিডিএফটা দেওয়া আছে, প্রয়োজনে আপনি এটা প্রিন্ট করে আপনার পড়ার টেবিলের সামনে রাখবেন, বারবার নিজে একটু লেখার চেষ্টা করবেন। আর লিখিত পরীক্ষা যদি পাশ করতে চান, আইনের নামে ভুল করা যাবে না। নামে ভুল করলে যত ভালোই লিখেন নাম্বার পাবেন না। যদি যারা প্রশ্নগুলো আপনার কাটবে, যদি দেখে যে আপনি আইনটাই লিখতে পারেন না, আইনের নামটা, আপনার জন্য ফেল করা নিশ্চিত। তো যাই হোক, আমরা যেটার মধ্যে ছিলাম, আজকের আলোচনার প্রথম আইন হচ্ছে তামাদি আইন। এখন আপনি তো তামাদি আইন ভিতরে পড়বেন, কিন্তু পড়ার আগে তো একটু বুঝেন যে তামাদি আইনটা কেন তৈরি করা হয়েছে, তামাদি আইনের ভিতরে কি আছে, তাহলে আপনার জন্য পড়তে আপনার বুঝতে সুবিধা হবে। আইনটা পড়ে আপনি মজা পাবেন। আইনটার মধ্যে একটা আপনি কি পাবেন, কেমিস্ট্রি পাবেন। তো আমরা এই যে তামাদি আইন বা লিমিটেশন অ্যাক্ট বলতেছি, ইংরেজিতে বলতেছি যে আমরা লিমিটেশন অ্যাক্ট। তো আমরা ইংরেজি শব্দটা সহজেই বুঝি। লিমিটেশন মানে হচ্ছে কোনো একটা সীমাবদ্ধতা থাকবে, কোনো একটা লিমিট করা আছে। তো আসলে জিনিসটা, তো এই যে আমাদের তামাদি আইন, সর্বপ্রথম আপনি মনে রাখবেন যে এই অঞ্চলে আমাদের ভারতীয় উপমহাদেশে সর্বপ্রথম তামাদি আইন তৈরি করা হয় বা পাশ করা হয় বা কোডিফাই করা হয়। যে কোনো একটা নামে আপনার থাকতে পারে, মাঝে মধ্যে এটা এমসিকিউতে আসে যে সর্বপ্রথম কবে তামাদি আইন তৈরি করা হয় বা পাশ করা হয় বা কোডিফাই করা হয়, সেটা হচ্ছে 1859। এই সালটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। মাঝে মধ্যে আগে খুবই বার কাউন্সিল 2012-13 দিকে খুবই ইজি এমসিকিউ করতো, তখন ওই তামাদি কোন ভাষার শব্দ, তামাদি অর্থ কি, ওইটাও এমসিকিউতে আসতো। এখন নর্মালি আসে না। তারপরে আপনি একটু মনে রাখবেন যে তামাদিটা আসলে একটা আরবি ভাষা থেকে আগত শব্দ। আর যারা আরবি একটু জানেন তারা জানেন যে আরবি ভাষায় একটা শব্দে 10টা অর্থ হয়। তো এই জন্য তামাদি মানে বাধাপ্রাপ্ত হওয়া, তামাদি মানে হচ্ছে সীমাবদ্ধতা, তামাদি মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। তো আপনার দায়িত্ব হচ্ছে ইংরেজিটা মনে রাখবেন, তাহলে আপনার জন্য বেস্ট, যে লিমিটেশন মানে একটা সীমাবদ্ধতা আছে। তাহলে তামাদি আরবি ভাষার শব্দ, এর অর্থ হচ্ছে বাধা পাওয়া বা সমাপ্ত হওয়া। এটা আপনি মনে রাখতে পারেন। আর তামাদি আইন আমরা অলরেডি বললাম যে এটা বেশিরভাগ অংশই হচ্ছে আমার পদ্ধতিগত আইন, তবে ব্যতিক্রমটা হচ্ছে আমার 28 ধারা, এটাও একটু মনে রাখবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তামাদি আইন কি করে, অধিকার খর্ব করে না, অধিকার আদায়ের আইনগত পন্থা খর্ব করে। এই জিনিসটা নর্মালি এক শব্দে বললেও এটা এত সহজে কিন্তু কারোই বুঝে আসে না। তামাদি আইন যখন আমরা বিস্তারিত পড়বো, এখানে আমাদেরকে যে জিনিসটা বলে যে আপনি যেমন ধরেন যে একটা 2 বছরের মধ্যে মামলা করার জন্য বলছে, 2 বছরে যান, 3 বছরে হইলে 3 বছরে যান, 6 বছরে হইলে 6 বছরে যান। এই সময়সীমাগুলাই তামাদি আইন নির্দিষ্ট করে দেয়। এখন ধরেন যে আপনি 6 বছরে মামলাটা করেন নাই, 2 বছরে মামলাটা করেন নাই, তাহলে আপনার কি হবে, তামাদি আইন কি করলো আপনার? তো তামাদি আইনের বেসিক রুল হচ্ছে যে ভাই আপনি সময় মতো আসেন নাই, অতএব আইনগতভাবে আপনারটা আর আমরা দিতে পারবো না। যার কাছে পাবেন উনি যদি খুশি হয়ে আপনারে দেয়, নিতে আপনার কোনো বাধা নাই। এটাই হচ্ছে মূল জিনিস। তো ওই জন্য বলে যে তামাদি আইন কি করে না, অধিকার খর্ব করে না। আপনার যেটা অধিকার ছিল সেটা থাকে, কিন্তু অধিকার আপনি যেই লিগ্যাল প্রসেসে যাবেন সেটা বন্ধ করে দেয়। কারণ যেমন ধরেন যে আমরা সবাই স্কুল লাইফে কলেজ লাইফে ছিলাম, এখন আপনার কোনো বন্ধু যদি 1000 টাকা সে হাওলাত নিচ্ছে, সে 2010 সালে টাকাটা সে দেয় নাই। তো আইন বলে যে 3 বছরের মধ্যে মামলা করবেন, আপনি করেন নাই। এখন আজকে 2025 সালে 15 বছর পরে আপনি যদি আদালতে যান, তো এইভাবে তো হাজারো মামলা দায়ের হবে, মানুষ 20 বছর 40 বছর পুরাতন। তো এই জন্য আইন বলে যে না, আপনি 3 বছরের মধ্যে আসেন নাই, আমরা কোনো লিগ্যাল রেমেডি আপনারা দিতে পারবো না। এখন আপনি কাউন্টার প্রশ্ন করবেন যে ভাই তাইলে আমার ওই 1000 টাকার কি হইলো? আইন বলতেছে তামাদি আইন, আমি আপনার অধিকার খর্ব করি নাই। আপনার বন্ধু যদি স্বেচ্ছায় আসে, যদি আপনাদের যদি টাকাটা দেয়, আপনি আইনগতভাবে নিতে আপনার কোনো অসুবিধা নেই, আপনি আপনার টাকাটা রাখতে পারেন। তো আপনি আবার প্রশ্ন করবেন যে ভাই এটা একটা কথা হইলো, আমার টাকা আমি নিব, এখানে আইনের আবার কি? এখন ধরেন যে আপনার বন্ধু আইন জানে না, সে এসে আপনার টাকাটা দিল। তো যাওয়ার পথে এক নতুন অ্যাডভোকেটের সাথে দেখা হইলো, গল্প গুজবে সে বলে দিল যে 15 বছর আগে 1000 টাকা নিছিল, গেছিলাম দেই না, আজকে দিয়ে আসলাম। এখন সে যদি বলে যে ভাই টাকাটা কেন দিছেন, আপনি তো আইনগতভাবে দিতে পারতো না, সে তো মামলাও করতে পারতো না, যান টাকাটা নিয়ে আসেন। এখন আপনার বন্ধু যখন আবার আইসা বলবে যে বন্ধু আমি যে টাকাটা তোমারে দিলাম, এটা তো তোমার অধিকার নাই, তোমার অধিকার তো শেষ 3 বছরে। তো আইন তখন বলতেছে যে না, আপনার অধিকার আছে, আপনি লিগালি যাইতে পারতেছিলেন না,
এখন আর আপনার উনিয়া টাকাটা আদায় করার জন্য আপনার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করতে পারবে না। এইটাই একটা আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন চলে আসে যে তামাদি আইন অধিকার খর্ব করে না, অধিকার আদায়ের আইনগত যে পন্থা আছে সেটাকে খর্ব করে বিশ্লেষণ করেন, 10 মার্ক আপনাকে দিয়ে দেয়। তো টোটাল তামাদি আইন শেষ করলেও আপনি কিন্তু অ্যান্সার এটা পাবেন না। মাঝে মধ্যে এমসিকিউতে আপনার এটা অপশন থাকে যে তামাদি আইন অধিকার খর্ব করে না, আইনগত পন্থা খর্ব করে, নিচে 4টা অপশন দিয়ে দিল যে সত্য মিথ্যা, উপরে কোনোটি না। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পারছেন যে একটা নির্দিষ্ট সময়সীমা যেখানে ঠিক করা আছে ওই সময়ের মধ্যেই যাইতে হবে। যদি না যাইতে পারেন আদালত আপনার বক্তব্য শুনবে না। এখন যার কাছে পাইতেন উনি যদি স্বেচ্ছায় যদি খুশি হয়ে দিয়ে দেয়, আপনার নিতে কোনো বাধা নাই। আর এটা কার্যকর হয় 1 জানুয়ারি 1909 সাল থেকে, বর্তমানে যে তামাদি আইন, এটা মনে রাখবেন। তাহলে আপনার প্রথম দায়িত্ব আইনটার ভিতরে যাওয়ার আগে এই বেসিক জিনিসটাকে ক্লিয়ার করবেন যে তামাদি আইনে হচ্ছে আমাদের এই বেসিক জিনিস। এখান থেকে 1 মার্কের এমসিকিউ আপনি আসবেই আসবে, কোনো না কোনোভাবে আসবে। হয় আপনার নাম্বার জানতে চাইতে পারে, অর্থ জানতে চাইতে পারে, কোন ভাষার শব্দ জানতে চাইতে পারে, এটা ছাড়া কবে কার্যকর হয় ওটা জানতে চাইতে পারে। তো এই সহজ জিনিসটা আপনি যদি 1 মার্ক কনফার্ম করে নেন, আপনার পাশ করা সহজ হইল। একই পন্থা বাকি 6টার ক্ষেত্রে আপনি কাজে লাগান, সুনির্দিষ্ট প্রতিকার আইনে লাগান, প্যানাল কোডে লাগান, দেখবেন যে আপনার মোটামুটি আপনি 10% কনফিডেন্ট হয়ে গেলেন যে না আমি কিছু জানি। এখন আসি যে আমরা তো এটা বিস্তারিত পড়বো, আজকে দেখি যে এর মূল কাজটা আর কি। তামাদি আইনের মূল কাজটা আমরা একটা দেখলাম। আমরা তামাদি আইনটা 2টা পার্টে পড়বো। একটা হচ্ছে যে তামাদি আইনে ধারা অংশ আছে, সেকশন অংশ বলে 29টা সেকশন আছে। আর একটা হচ্ছে যে একটা শিডিউল দেওয়া আছে, ওইখানে 183টার মতো বিভিন্ন সময়সীমা দেওয়া আছে। এখন 1 থেকে নিয়ে 149 আমাদেরকে দেওয়ানি মূল মামলা দায়ের করার বিষয় 149টা বিভিন্ন প্রকার সময়সীমা দেয়। সর্বনিম্ন 3 মাস, এরপরে 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 6, 12, 30, 60 বছর পর্যন্ত 149টার কথা বলা আছে। এগুলারে বলি আমরা দেওয়ানি মূল মামলা। তাহলে আমরা যখন পড়বো ওইখান থেকে আমরা বাছাই করে কিছু মূল মামলা বিষয়ভিত্তিক আমরা জানবো, যেগুলো প্রতিদিন আমাদের কাজে লাগে। যেমন দলিল বাতিল, দলিল সংশোধন, চুক্তি প্রবল, চুক্তি বাতিল, মহারানা, অগ্রকয়, এইরকম কিছু আপনার বিষয়ভিত্তিক মোটামুটি 20টার মতো বিষয়ভিত্তিক পড়তে পারলে আপনার যথেষ্ট। টোটাল 149টা আপনার কোনো কাজেরই না। এরপরে আপিল রিলেটেড আপনি 8টা অনুচ্ছেদ পাবেন, যে কোন আপিলটা কত দিনে দায়ের করতে হবে। দেওয়ানি মামলার জন্য 4টা দেওয়া আছে, ফৌজদারি মামলার জন্য 4টা দেওয়া আছে। তো এটাও যদি আপনি 1-2 বার একটু লেখার চেষ্টা করেন, আপনার জন্য মনে রাখা খুব সহজ হবে যখন আপনি ভাগ করতে পারবেন। এরপরে বিভিন্ন প্রকার দরখাস্ত, যেমন রিভিউয়ের দরখাস্ত, রিভিশনের দরখাস্ত, সেটিসাইডের দরখাস্ত, ডিক্রি জারির দরখাস্ত, পক্ষভুক্তির দরখাস্ত, এইরকম দরখাস্তের জন্য প্রায় 26টার মতো অনুচ্ছেদ দেওয়া আছে, 158 থেকে 183। তাহলে আমরা তামাদি আইনের মধ্যে আপনি উপরে আমরা বিভিন্ন নিয়ম কানুন পাওয়ার পরে আমাদের যে তামাদি আইনের অনুচ্ছেদ অংশে আমাদেরকে সময়সীমা দেয়। তো এখান থেকে গুরুত্বপূর্ণ সময়সীমাগুলো আমরা গ্রুপ ভিত্তিক মনে রাখবো, যেটা আমাদের জন্য ইজি। আর এই 2টার উপর ভিত্তি করে 10 মার্ক। তাহলে আপনি তামাদি আইন পড়ার আগে আপনার যাতে এরকম একটা স্বচ্ছ ধারণা থাকে যে তামাদি আইন আমি যখন পড়বো 2টা পার্টে বিভক্ত হয়ে যাবে, ধারার অংশ, অনুচ্ছেদ। অনুচ্ছেদের ভিতরে আমি 3টা অংশ পাবো, একটা দেওয়ানি মূল মামলা, একটা আপিল, একটা যে কোনো দরখাস্ত। এটা যখন আপনার জানা থাকবে, যেদিন আপনি পড়বেন ছোট করে আপনার 10 মিনিট সময় আছে, তো আমাদের আপিলটা আপনি একটু রিভিশন দেন, আধা ঘন্টা সময় আছে দরখাস্তটা রিভিশন দেন, সময় একটু বেশি আছে তখন আপনি আমাদের অনুচ্ছেদটা রিভিশন দেন। মানে আপনার সময়ের উপর ভিত্তি করে আপনি তখন রিভিশনটা দিবেন, তাইলে আপনার জন্য সিস্টেমেটিক পড়া হবে। এখন আপনার হাতে সময় আছে 10 মিনিট, আপনি পড়তে ধরছেন আমাদের অনুচ্ছেদ, 10টা পড়ার পরে থুয়ে চলে গেলেন, লাভ কিন্তু হইল না। তো এই জন্য যেটাই যখন পড়বেন, যে বিষয়টা একদম ওইটা টোটালটা পড়বেন, তখন আপনার জন্য টোটাল কনসেপ্টটা মাথার মধ্যে কিন্তু থাকবে। তো এটা ছিল আমাদের তামাদি আইনের বেসিক আলোচনা, যে এইটা আছে আমাদের তামাদি আইনে। এখন চলে যাই আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইন। যারা এই দেওয়ানি প্র্যাকটিস করতে চান, দেওয়ানি মামলা লড়তে চান, বা দেওয়ানি একজন ভালো আইনজীবী হইতে চান, আর আপনি আইনজীবী হন বা না হন, আপনি যে পেশায় থাকেন, দেওয়ানি মামলা আপনারে জড়াবেই জড়াবে। আপনি আইনজীবী না হইলেও আপনার জায়গা জমি থাকবে, ভেজাল হবে। অতএব আপনি যতই ক্রিমিনাল লয়ার হন, সিভিল এটা আপনাকে জানতে হবে আপনার নিজের জন্য। টাকা পয়সা ইনকাম করে আপনি করবেন কি? বাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, প্লট কিনবেন,
ওইখানে ভেজাল হবে, তখন আপনাকে আবার আইনজীবী হয়ে আরেক আইনজীবী শরণাপন্ন হইতে হবে। তো তার চাইতে ভালো ভাই নিজের জিনিসটা নিজেই বুঝি, মক্কেলেরও আপনি সুবিধা করতে পারলেন, নিজেরও সুবিধা হইল। আর যখন আপনি কর্পোরেট সেক্টরে যাবেন, বড় বড় কোটি টাকার ডিলিং করবেন, সেখানে যদি একটা ইংরেজি ভালো করে যদি সম্পত্তির দলিল পড়ে যদি আপনি সেখানে ভ্যালুয়েশন করে না দিতে পারেন, তখন আপনার কিন্তু আপনি পাবেন না। আর কর্পোরেট সেক্টরে লয়াল হয়ে যদি আপনি ভালো লয়ার হইতে চান, দেওয়ানি বিষয় অবশ্যই অবশ্যই আপনার জানতে হবে। যতই কোম্পানি ল জানেন, দিন শেষে কোম্পানিরই প্রপার্টি, কোম্পানিরই দশতলা বাড়ি, কোম্পানিরই চুক্তি। তার মানে সুনির্দিষ্ট প্রতিকার আইনের কোনো বিকল্প নাই। আর কর্পোরেট সেক্টরে লয়ার হইতে পারেন, আপনার জীবন খুলে যাবে। এক একটা মামলাতে আপনি 5-10 হাজার না, 10 কোটি টাকা পর্যন্ত আপনি ফি নিতে পারেন। কিন্তু সেটা নির্ভর করবে আপনার অ্যাবিলিটির উপর। তো অ্যাবিলিটি আপনাকে এখন থেকে তৈরি করতে হবে। আপনি যতই পরবর্তীতে আইনজীবী হয়ে বড় কর্পোরেট লগুলা পড়েন, তার কোনো লাভ নাই। কারণ দিন শেষে কোম্পানি চায় আমার সম্পত্তির বিরোধটা আপনি ঠিক করেন। এখন আপনি ল নিয়ে পড়লেন, কর্পোরেট ল, কিন্তু জমি জমার জিনিসটাই পড়লেন না, ওইটাই বিরোধ। তখন আরেক সিনিয়রের পিছনে আপনাকে দৌড়াইতে হবে, তারও আপনার অংশের ভাগ দিতে হবে। তো তার চাইতে ভালো এখন আপনার কাছে সুযোগ আসছে যে আপনি আইনজীবী হবেন, সময়সীমাও আছে, একটু ভালো করে আমি পড়ি, তাহলে বাস্তব জীবনটা আমার এটার উপর কাজে আসবে। তাহলে দেখেন, সুনির্দিষ্ট প্রতিকার আইন এমন একটা কথা বলে, আমাদের আইনের জগৎ আমরা সবাই জানি বাংলাদেশে যে আইনগুলো ব্রিটিশ আমলে তৈরি, তো ব্রিটিশদের যে আইনটা ছিল যে আপনার সাথে আমি যাই কিছু ওয়াদা করি, চুক্তি করি, যদি ভঙ্গ করি, দিন শেষে তারা বলতো যে ঠিক আছে ভাই, ক্ষতিপূরণ নিয়ে নেন। তাহলে সকল চুক্তি ভঙ্গের তারা একটাই প্রতিকার দিতে পারতো, যেটা আমাদের চুক্তি আইন 1872 আপনারা এলএলবি জীবনে পড়ে আসছেন। ওইখানে একটাই প্রতিকার, ক্ষতিপূরণ, আর কিছু না। যেমন দেখবেন যে বিভিন্ন নাটক সিনেমা আমরা দেখি, যাই কিছু হোক প্যারাসিটামল 3 বেলা খান, তো ওই রকম চুক্তি আইনে হয়েছে প্যারাসিটামলের মতো। যাই কিছু করেন, আপনি কথা দিয়ে কথা না রাখেন, জায়গা বিক্রি করবেন বলে না বিক্রি করেন, যত কিছুই একটাই প্রতিকার ছিল, কম্পনসেশন। তো যখন দেখা গেল যে না ভাই, কম্পনসেশন দিয়ে জীবন চালানো সম্ভব না, আমার ওই জিনিসটাই দরকার, তো তখন তারা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের চলে আসলো এই যে ল অফ ইকুইটি বলে একটা জিনিস আছে, সমতার নীতি, সমতার আইন। ওইটার উপর ভিত্তি করে আমাদের ইকুইটেবল রিলিফের একটা ধারণা আসলো। আপনার এই জমিটা ছিল আমার কাছে, বিক্রি করবেন, 10,000 টাকাও নিচ্ছেন, পরে আপনি বিক্রি করতেছেন না। আমি অনেক কষ্ট করে 10-20 হাজার টাকা জোগাড় করছি, স্ত্রীর গহনা বিক্রি করছি, সম্পত্তি বিক্রি করে আপনারে দিছি, আজকে আপনি জমিটা দিবেন না, তো আমার তো লস হয়ে গেল, অপূরণীয় ক্ষতি হইল। তো সুনির্দিষ্ট প্রতিকার আইন বলে যে না, আপনার জমিটা বিক্রি করতেই হবে। এইটাই হচ্ছে আমার ইকুইটেবল রিলিফ, মানে আমি যেটা চাই আমি সেটা পাবো। চুক্তি আইন আমাকে বলতো যে না, আপনি এটা পাবেন না, ধরেন আপনার ক্ষতি হয়েছে, ক্ষতিপূরণ নেন। আমি বলতেছি যে না, আমি যে বাবার যে জমিটা বিক্রি করছি ওইটা আর আমি কিনতে পারবো না, আমার কোটি টাকা দিলেও সম্ভব না। তো এই জন্য আমাদের এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের উদ্ভবটা ঘটছে। তো এখানে আমাদের এমসিকিউর জন্য সর্বপ্রথম যে এমসিকিউটা হয় সেটা হচ্ছে যে আসলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের প্রতিকারগুলো কোন প্রকৃতির যে প্রতিকার। তো এটা হচ্ছে আমাদের একটা ন্যায় বিচার ভিত্তিক প্রতিকার, সহজ ইংরেজিতে বলি আমরা, এটা হচ্ছে একটা ইকুইটেবল রিলিফ। আসছে কোথার থেকে, এটাও এমসিকিউতে আসে যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল ভিত্তিটা কি, বা কোন আইন থেকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উৎপত্তি। তো এটা হচ্ছে আমাদের ল অফ ইকুইটি, এই আইন থেকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের আবির্ভাব ঘটছে। মাঝে মধ্যে আরো একটা এমসিকিউ আসে যে টোটাল এই সুনির্দিষ্ট প্রতিকারের মধ্যে কি কি প্রতিকার আছে। তো মূলত 2 প্রকারের প্রতিকার আছে, একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ মানে সুনির্দিষ্ট প্রতিকার, আর একটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার। টোটাল যখন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনটা পড়বো, আমাদের 8 ধারা থেকে নিয়ে 44 পর্যন্ত আমাদের স্পেসিফিক রিলিফ আলোচনা করে, আর 52 থেকে 57 আমাদের প্রিভেন্টিভ রিলিফ আলোচনা করে, যেটা আমরা ইনজাংশন হিসাবে জানি। তাহলে টোটাল আইনে আমরা 2টা পার্টে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ, একটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। এরপরে যেটা গুরুত্বপূর্ণ যে কত সালে এটা কার্যকর হয়, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে প্রতিবারই আসে কোনো না কোনো ভাবে। তো এটা আমাদের 1 মে 1877 সালে এই আইনটা কার্যকর হয়, এটা আমরা অবশ্যই মনে রাখবো। আর এই আইনটা আমাদের একটা সাবস্টেন্টিভ ল বা মূল আইন বা তত্ত্বগত আইন। তাইলে আপনি যখনই সুনির্দিষ্ট প্রতিকার আইন ভিতরে পড়ার আগে এই বেসিক কয়েকটা তথ্য যদি আপনি জানেন, আপনার 1 মার্ক বা 2 মার্কের এমসিকিউ আপনার আগে থেকেই কনফার্ম, ভিতরে আপনার যাওয়ার দরকার নাই। তাহলে একটা হইল কি, যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের যে প্রতিকারগুলো, এগুলো হচ্ছে ল অফ ইকুইটি থেকে এসেছে, এগুলো হচ্ছে একটা ইকুইটেবল রিলিফ।
আর টোটাল প্রতিকার আমাদের দুইটা পাবো, একটা হচ্ছে স্পেসিফিক রিলিফ, একটা হচ্ছে প্রিভেন্টিভ রিলিফ। কার্যকর হয় 1877 সালের 1 মে। এটা হচ্ছে একটা মূল আইন বা তত্ত্বগত আইন। তো আপনি ভিতরে যাওয়ার আগে আপনার দায়িত্ব হচ্ছে এই অংশটুকু আগে পড়ে নেবেন। এটা যখন ক্লিয়ার হবে তারপরে আপনি ভিতরে যান, পড়েন, সমস্যা নেই। মাত্র 57টা সেকশন আছে, 10 মার্কের জন্য 57টা সেকশন কোনো ব্যাপারই না। কারণ যেখানে আপনি 20 মার্কের জন্য পড়তেছেন সেই 500 সেকশন, সেই তুলনায় 57টা পড়ে আপনি 10 পাবেন, এর চাইতে সহজ তো আর কিছুই নেই। তাহলে আমরা মোটামুটি 2 নম্বর আইনটাও কিছুটা একটা বেসিক ধারণা নিলাম। এখন যদি আমরা এর ভিতর থেকে আপনাকে বলি যে এর ভিতরে আর কি কি প্রতিকার আছে। সুনির্দিষ্ট প্রতিকার আমরা দুইভাবে জানলাম, 2 প্রকারের প্রতিকার। বিস্তারিত যদি আমরা যাই, মূলত এখানে আমরা জায়গা জমির দখল উদ্ধার মামলা পাবো, আমরা চুক্তি প্রবল মামলা পাবো, আমরা যে কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট সংশোধন রিলেটেড মামলা পাবো, যে কোনো চুক্তি বাতিল মামলা পাবো, দলিল বাতিল মামলা পাবো, ডিক্লারেটরি স্যুট বা আমরা ঘোষণামূলক ডিক্রি পাবো, রিসিভার নিয়োগ পাবো, নিষেধাজ্ঞা পাবো। তো এইগুলো শুধু পড়া না, এগুলো আপনার বাস্তব কর্মজীবনের এই প্রতিটাই হচ্ছে আপনার টাকা। আপনি যদি প্র্যাকটিসিং লয়ার হন, এই যে প্রতিটা শব্দই হচ্ছে আপনার প্রতিটা টাকা, এটা মনে রাখবেন। এটা শব্দ না, কারণ মানুষের জীবন যতই কোম্পানি ল পড়েন আর যেই ল পড়েন এগুলার মধ্যেই থাকবে। জায়গা জমির বিরোধ, অথবা কারোর সাথে চুক্তি করছেন, কর্পোরেট চুক্তি করছে, চুক্তি মোতাবেক জিনিসটা সে ডেলিভারি দিচ্ছে না, তো আপনাকে ওই চুক্তি প্রবলের মামলা করায় দিতে হবে। কোনো প্রকার ইনস্ট্রুমেন্ট আপনারে সে দিছে, ওইখানের মধ্যে সে ইচ্ছাকৃত ভুল করছে, তো আপনাকে সেটা রেকটিফাই করার মামলা করতে হবে। তার মানে এই আইনটা যে শুধু জায়গা জমির আইন এমন কিন্তু না, এটা টোটাল মানব জীবনে আমরা বাংলাদেশে যে জিনিসগুলো প্রতিদিন ফেস করি সেগুলাই। অতএব যখনই আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইনটা পড়বেন, জাস্ট মাথাটা একটু বড় করে চিন্তা করবেন যে এইটা শুধু আমার সুনির্দিষ্ট প্রতিকার না, এটা আমার বাস্তব প্র্যাকটিস। বাস্তবে আপনি যে প্র্যাকটিস করবেন, টাকা পয়সা ইনকাম করবেন, যদি এইগুলা না জানেন আপনাকে ওই সিনিয়রের পিছনে ঘুরতে হবে, কিছু করার নাই। 2 বছর, 4 বছর, 10 বছর ঘুষবেন, এটা ছাড়া কিছু করার নাই। এরপরে চলে আসি আমরা মামলা যে আমরা প্রমাণ করব, দেওয়ানি হোক আর ফৌজদারি হোক, একটা মামলা তো আদালতে আপনারে প্রমাণ করতে হবে, সাক্ষ্য প্রমাণ লাগবে। এই জন্য আমাদের সাক্ষ্য আইন আছে 1872। তো এই আইনটার ভিতরে মূল যে জিনিসগুলো আছে, যদি আমরা একটু টেকনিক্যালি পড়ি খুবই সহজ, কিন্তু যদি সাক্ষ্য আইনের বইটা আপনি 1 নম্বর ধারা থেকে পড়া শুরু করেন, এটার মতো কঠিন কোনো আইনই নেই। তো সাক্ষ্য আইনটা নর্মালি আমাদের ক্লাসে আমরা 3টা কোর্সে ভাগ করা আছে, যা আশা করা যায় যে আপনার 3টার জন্যই যথেষ্ট। তো সাক্ষ্য আইনটাও আমাদের একটা পদ্ধতিগত আইন, এটা কার্যকর হয় 1 সেপ্টেম্বর 1872 সালে, এতটুকু আপনি মনে রাখবেন। আর এর ভিতরে আসলে মূল কাজ যেটা, এটা আপনি মুখস্থ না করলেও আপনি জাস্ট চিন্তা করেন যে আপনি যে কোনো একটা দেওয়ানি হোক বা ফৌজদারি হোক একটা মামলা করছেন। তো মামলা যে আপনি করছেন, আপনি সাক্ষ্য প্রমাণ তো আদালতে নিয়ে যাবেন। এখন কোন সাক্ষ্যগুলো নিয়ে যাবেন? তাহলে যেগুলো আপনার মামলার সাথে সম্পর্কযুক্ত তাদেরকেই তো নিয়ে যাবেন। এই কথাটাই আপনাকে আমরা যদি বলি যে 5 নাম্বার থেকে 55 পর্যন্ত শুধু আপনারা ওই কথাটাই বুঝায় যে কোন সাক্ষ্যটা মামলার সাথে সম্পর্কযুক্ত আর কোনটা অপ্রাসঙ্গিক, আর কিচ্ছু না। যেমন ধরেন যে আপনি একটা দোকান নিয়ে মারামারি, তো এখানে রহিম আর করিম 2জন উপস্থিত ছিল, আরেকজন উপস্থিত ছিল না, কিন্তু মূল হোতা হচ্ছে সে। এখন মূল কাহিনীটা 3জন নিয়ে, এখন আপনি যদি এখানে আরো গ্রামের 10জনকে যদি আপনি এর সাক্ষ্য হিসাবে দিতে চান, ওগুলো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়। তো এই যে 3জন এরা প্রাসঙ্গিক, এটা আপনার কে বলছে? এটা 5 থেকে নিয়ে এই 55 পর্যন্ত বলে যে এই এই সাক্ষ্যগুলা প্রাসঙ্গিক, আদালতে আপনি আনতে পারেন। তো নেওয়ার পর তারা কিভাবে সাক্ষী দিবে? মৌখিকভাবে বলতে পারে, অথবা তারা লিখিত আকারে কোনো ডকুমেন্ট দেখাইতে পারে। ওই দেখানির প্রক্রিয়াটা যদি আমরা দেখি, সেটা আমাদের এই 59 থেকে মোটামুটি যদি বলি আমাদের 90 পর্যন্ত শুধু ওই কথাগুলো আপনারা বলবে যে মানুষ মৌখিকভাবেও সাক্ষ্য দিতে পারে, দালিলিক সাক্ষ্য দিলে অরিজিনাল সাক্ষ্যটা দিতে হবে, কোনো প্রকার চিটারি 2 নম্বরে হইলে ওগুলো আমরা কি করতে পারবো, ফরেন্সিক জাজ করতে পারবো। এইরকম কথাবার্তা দিয়ে দ্বিতীয় অংশ কিন্তু শেষ। আর তৃতীয় অংশে আপনাকে জাস্ট একটা কথাই বলে যে মামলা আসলে কে প্রমাণ করবে। আপনি তো মামলা দায়ের করছেন, নর্মালি আপনি মামলা দায়ের করছেন, আপনি প্রমাণ করবেন, সাক্ষী প্রমাণ আপনি নিয়ে আসবেন, কিন্তু সাক্ষ্য আইনে কিছু ব্যতিক্রম আছে। মাঝে মধ্যে বলে যে মামলা তো আমি দায়ের করছি, কিন্তু প্রমাণ আপনি করবেন। এই যে আপনি কোনটা আপনি প্রমাণ করবেন, কোনটা আমি প্রমাণ করব, এটা নিয়েই তার পরবর্তী অংশ। এরপরের অংশ বলে যে কারা সাক্ষী হিসাবে আসতে পারবে আদালতে, কে কে সাক্ষী দিতে পারবে।
আর বাস্তবে আদালতে সাক্ষ্য গ্রহণটা কিভাবে হবে, এই কয়েকটা জিনিসই আমাদের 167টা সেকশন আসবে, যেটাও আমাদের জন্য অনেক সহজ। 15 মার্ক আপনি এখানে অ্যান্সার করতে পারবেন। তো এই জন্য আমরা বলি যে যদি আপনি তামাদি আইন, সুনির্দিষ্ট প্রতিকার আইন আর সাক্ষ্য আইন, এই তিনটা যদি ভালো করে পড়তে পারেন আপনি পাশ করতেই পারবেন। কারণ বাকি তিনটা সাবজেক্ট অনেক বড়, ওইটাতে আপনি যতই সময় দেন আপনার লাভ নেই। আপনি বলতে পারবেন না যে আমি 20-20 অ্যান্সার করতে পারবো, সম্ভব না। কারণ ওইগুলোতে এত উদাহরণ, এত সময়সীমা, এত শাস্তি দেওয়া আছে যেটা কারো পক্ষেই মনে রাখা সম্ভব না। কিন্তু এই তিনটার প্রতিটা শব্দ আপনি মনে রাখতে পারবেন, কারণ একটাতে মাত্র 29টা, একটাতে হচ্ছে 57টা, একটাতে 167টা। আর এই তিনটা মিলেই আপনার 15 আর 20-এ 35 মার্ক। 35-এ আপনি 30 আশা করতেই পারেন, যত কঠিন প্রশ্নই হোক। কিন্তু বাকিগুলাতে যত সহজ প্রশ্ন হোক, আপনি 20-এর মধ্যে 15-20-এ আশা করা কারো পক্ষেই সম্ভব না। এটা একটু মনে রাখবেন। তো এই জন্য যখনই পড়বেন এই তিনটার উপর বেশি একটু জোর দিবেন, যাতে এইখান থেকে আপনার কোনো কিছু বাদ না যায়। বাকি বড় সাবজেক্টে আপনাকে বাদ দিতেই হবে, কিছু করার নাই। এখন আসি আমরা সিপিসি, যেটাকে আমরা বলতেছি যে দেওয়ানি কার্যবিধি। তবে যারা আপনারা লিখিত পরীক্ষা দিবেন বা ভবিষ্যতে, এই সিপিসি বলে কোনো শব্দ নাই, এটা মনে রাখবেন। এটা হচ্ছে আমাদের নিজেদের ডাকা নাম, বলতে সহজ হয়। এই টোটাল নামটা হচ্ছে দ্য কোড অফ সিভিল প্রসিজিওর 1908। তাই এখন থেকে আপনি প্র্যাকটিস করে নেবেন বা বাংলায় পড়বেন দেওয়ানি কার্যবিধি। এরকম কোনো শব্দ নাই। লিখিত পরীক্ষায় যদি এটা লিখে আসেন 0 পাবেন। তো এই জন্য অনেকেই বলে যে আমি তো অনেক লিখে আসছি, আমি কেন ফেল করলাম। তো আপনি তো প্রথমেই ভুল করছেন। আপনার অ্যাকাউন্ট নাম্বার ভুল হইলে তো টাকা জমা হবে না। আগে অ্যাকাউন্ট নাম্বার ঠিক করা শিখেন, তারপর অটোমেটিক আপনি পাস করে ফেলবেন। তাহলে আমাদের দ্য কোড অফ সিভিল প্রসিজিওর বা দেওয়ানি কার্যবিধি সর্বপ্রথম তৈরি করা হয় 1859 সালে। যেমন আমরা তামাদি আইনটাও দেখেছি, মানে এই উপমহাদেশে সর্বপ্রথম তৈরি করা হয়। এটা মাঝে মধ্যে আসে যে সর্বপ্রথম কবে তৈরি করা হয়। বর্তমানে যেটা আছে এটা 1908 সালের আইন, আর 1909 সালের জানুয়ারি থেকে কার্যকর হয়। আর এটাও আমাদের একটা পদ্ধতিগত আইন। তো এই বেসিক জিনিসটা একটু মনে রাখবেন। এখন আসি যে আসলে এই সিপিসি কিভাবে কাজ করে, তার মূল কাজটা কি। মূলত এটা আমাদের সিভিল লিটিগেশন বা দেওয়ানি মামলা নিয়ে কাজ করে। একটা দেওয়ানি মামলা দায়েরের পূর্ব থেকে নিয়ে একদম ডিক্রি জারি শেষ পর্যন্ত কিভাবে কি কাজ হবে না হবে সবকিছু বর্ণনা করে। ধরেন যে একটা মোকদ্দমা দায়েরের পূর্বে একজন আইনজীবীকে অনেক কাজ করতে হয়। একটা যদি আপনি দেওয়ানি আইনজীবী হইতে যান, একটা মামলা দায়েরের পূর্বে আপনার 2 দিন 3 দিন সময় লাগে যে একটা মামলাকে ড্রাফটিং করতে, মুসাবিদা করতে, বিভিন্ন প্রকার দরখাস্ত, বিভিন্ন প্রকার দলিলপত্র অ্যাটাচ করে একটা দেওয়ানি মামলার ফাইল এত মোটা হয়। তো এটার জন্যই কিন্তু প্রথমবার মামলা দায়ের করতে আইনজীবী মোটাসোটা একটা ফি কিন্তু নেন, 20-30-50 হাজার টাকাও কিন্তু প্রথমবার মামলা দায়ের করার সময় উনি নেন, কারণ ওনার সময় যায়। তো এই যে একটা দেওয়ানি মামলা দায়েরের পূর্বে কি কি জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এই জিনিসগুলো যদি আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, জাস্ট বই থেকে বের করলেন, এটাই তো একজন অ্যাডভোকেটের দায়িত্ব, একজন বিচারকের দায়িত্ব, কিন্তু একজন ছাত্রের কিন্তু দায়িত্ব এটা না। আর ছাত্রের জন্য আইনটা তৈরিও না। এখন আপনি ছাত্রের মতো যতই পড়েন আপনি বুঝবেন কিছুই না। তো এই জন্য চিন্তাধারাটা একটু চেঞ্জ করেন। চিন্তা করেন যে আপনি অ্যাডভোকেট হয়ে গেছেন, কোনো মক্কেলকে পরামর্শ দিচ্ছেন, অথবা একজন টিচার কোনো ছাত্রকে পড়াবেন। তো এটার মধ্যে কি বলছে এটা একটু আপনি বোঝার চেষ্টা করেন। যেমন ধরেন যে একটা দেওয়ানি মোকদ্দমা দায়েরের পূর্বে সর্বপ্রথম একজন আইনজীবীকে স্মরণ রাখতে হয় যে এইটার কিছু এখতিয়ার বা জুরিসডিকশন কি। এটা আবার কি জিনিস। যেমন ধরেন যে দেওয়ানি মামলার মধ্যে আমরা প্রধানত 3 প্রকারের এখতিয়ার পাই। এটাও একটা এমসিকিউ যে এখতিয়ার কত প্রকার। একটা হচ্ছে যে যেমন ধরেন যে আপনি যে দেওয়ানি মামলাটা নিয়ে এসেছেন এটার সাবজেক্ট ম্যাটারগত জুরিসডিকশন বলে, 9 নম্বরে আমরা পাবো সিপিসিতে পড়লে সাবজেক্ট ম্যাটার জুরিসডিকশন। মানে এটাকে আসলেই দেওয়ানি মামলা সিভিল কোর্টে যাবে, না রেভিনিউ কোর্টে যাবে, না এটা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যাবে, না আয়করের অন্য মামলায় যাবে। তো এই জিনিসগুলো পার্থক্য করে 9 ধারা। তার মানে 1 নম্বর আইনজীবীকে লক্ষ্য রাখতে হয় যে এটা আসলেই কি পিওর দেওয়ানি মামলা কিনা। 2 নম্বর মামলাটা সে কোথায় দায়ের করবে, টেরিটোরিয়াল জুরিসডিকশন বলে আরেকটা পাবো আমরা। যেমন জায়গা জমির মামলা যেই জেলায় অবস্থিত ওই জেলায় করতে হয়। আরেকটা হচ্ছে পেকুনারি জুরিসডিকশন, মানে আপনার মামলার ভ্যালু কত তার উপর ভিত্তি করে বিচারকের আদালত পরিবর্তিত হয়। যেমন ধরেন যে আগে যারা সহকারী জজ ছিল এদের নামগুলা হয়েছে এখন সিভিল জজ।
তো সিভিল জজে শুধু 15 লাখ টাকা পর্যন্ত মামলা দেখতে পারে। তো এটা কে বলছে? এটা আমার পেকুনারি জুরিসডিকশন বলছে। এখন 15-র বেশি হইলে আমি কি করব? 25 পর্যন্ত আমার সিনিয়র সিভিল জজ দেখবে, 25-এর বেশি হইলে আমার যুগ্ম জেলা জজ দেখবে। তো এই জিনিসটা একজন আইনজীবীরা আগে জানতে হয়। তা আপনি মুখস্থ করার চাইতে নিজেকে একজন প্রশ্ন করেন যে আপনার কাছে একজন মক্কেল আসছে মামলা করার জন্য, তো আপনি জুরিসডিকশনটা দেখেন যে 3টা জুরিসডিকশন সে কি করতেছে কিনা, ফুলফিল করতেছে কিনা, করলে মামলা দায়ের করতে পারবেন, নাইলে আপনার আরো কিছু খুঁজতে হবে। এইভাবে যদি আপনি একটু পড়াটা করেন, 1 মাসে আপনার জন্য যথেষ্ট। এরপরে আপনার লিখিত বলেন, ভাইবা বলেন, কিছু আপনার করা লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন যে কোনটা পড়লে আপনি পাশ করতে পারবেন। এরপরে ধরলাম যে আপনি যাচাই বাছাই করে মামলাটা দায়ের করে দিলেন। তখন মামলা চলাকালীন আপনার কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। কখনো বিবাদী আসবে না, কখনো আদালত কষ্ট আরোপ করবে, কখনো মামলা একতরফা খারিজ হয়ে যাবে। এই যে নিষেধাজ্ঞা জারি করাবেন, এই যে বিবাদীকে গ্রেফতার করাবেন, তো এর জন্য তো কিছু রুলস নিয়ম কানুন কোথাও থাকার কথা। তো একবার আপনি নিজেকে প্রশ্ন করেন যে মামলা চলাকালীন তাইলে কি কি এমন ঘটে যেটা আমি একটু জানতে চাই। ওই জানতে চাওয়া মানেই আপনি পরীক্ষা পাশ করে ফেলাচ্ছেন। আপনি পরীক্ষা পাশের চিন্তা করে এগুলা পড়লে জীবনে মাথাও ঢুকবে না, ফেল করবেন। তার চাইতে ভালো যে একটা দেওয়ানি মামলা আদালতে চলবে, মামলাটা কিভাবে চলে, কি কি যাচাই করতে হয়, আমি অ্যাডভোকেট হইলে কিভাবে যাচাই করব, ওইটা একটু জানার চেষ্টা করি। 1 মাস আপনি এইভাবে এই চিন্তাধারা করে প্র্যাকটিসটা করেন, দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারতেছেন কোনটা পড়বেন। এরপরে ধরেন যে আপনি ফাইনালি মামলা আপনি জিতে গেলেন, আপনি একজন ডিগ্রি হোল্ডার হয়ে গেলেন। তো এখন ডিগ্রি পাইলেই তো হবে না, ডিগ্রিটা তো কার্যকর করতে হবে। তো কোথায় কার্যকর করবেন? এখন আপনি ধরেন যে বিবাদীর আইনজীবী, আপনি মামলায় হেরে গেছেন। তো মক্কেলকে আপনি কি পরামর্শ দিবেন? যে ভাই আমরা আপিল করব, নাইলে রিভিউ করব, নাইলে রিভিশন করব। এখন নিজেকে একবার প্রশ্ন করেন যে আপিল আসলে কি, আপিলে আমার সুবিধা কি, অসুবিধা কি, কোর্ট ফি কত টাকা লাগবে, আপিলটা কত দিনে করতে হবে, কখন খারিজ হয়ে যাবে, রিভিউ কার কাছে করব, কত দিনে করব, কোন আদালতে করা যাবে, রিভিউর ভিত্তিটা কি হইতে পারে, রিভিশন কোথায় করা যায়। মানে নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, তখন দেখবেন যে অটোমেটিক অ্যান্সার চলে আসবে। তো তখনই আপনার সারা জীবন মনে থাকবে, আপনি বার কাউন্সিলও পাশ করতে পারবেন। বার কাউন্সিল আসলে এটাই চায় যে তারা যে ব্যক্তিটারে লাইসেন্স দিবে পাবলিক লাইফে যখন সে যাবে, যাতে বার কাউন্সিলের বদনামটা না হয়, যে অ্যাডভোকেট তো হয়েছে সে কয়ার পরে খ জানে না। তো এইটা যাতে না হয়, ওই জন্যই আপনাকে জাস্ট ওই প্রশ্নটা করে তারা। বিশেষত ভাইবা পরীক্ষায় আপনার তো ওইগুলাই করবে, বাস্তবমুখী প্রশ্নগুলো আপনারে করা হয়। এরপরে যদি আমরা চলে যাই সিআরপিসিতে, যদিও সিআরপিসি আমরা আবারও বলতেছি সিআরপিসি বলে কোনো সাবজেক্ট নাই, ওইটাও দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898, বা বাংলাতে বলবেন যে ফৌজদারি কার্যবিধি 1898। এটাও আমাদের কার্যকর হয় 1 জুলাই 1898, এতটুকুই জানলেই যথেষ্ট। এর মধ্যে আমরা বিস্তারিত পাবো, অনেক ডিটেইলে পাবো। সবচেয়ে যদি আমরা বলি যে সবচেয়ে বেশি আমরা যতবার গত 5 বছর 6 বছর যাবত যতবারই ক্লাস নিচ্ছি, সিআরপিসিতে সবচেয়ে বেশি পরিমাণ ক্লাস নিতে হয়। এবারও সম্ভবত আমাদের 5টা ক্লাস আছে, সর্বোচ্চ ক্লাস এই সিআরপিসিতেই আছে। এটা ছাড়া সিপিসিতে 3টা ক্লাসই সম্ভব। এটার মধ্যে যে জিনিসটা হয় যে আসলে বাংলাদেশের আদালতের গঠনটা কেমন। এখন দেখেন, এটা আপনার মুখস্থ করার বিষয় না, আপনি নিজে একবার চিন্তা করেন বাংলাদেশে আদালতের প্রকৃতিটা কেমন, সাবঅর্ডিনেট কোর্ট কোথায়, হাইকোর্ট ডিভিশন কোথায়, আপিল বিভাগ কোথায়, ম্যাজিস্ট্রেটের আদালত কোথায়, একবার নিজে বাস্তবে চিন্তা করেন। তারপরে বইটা খুলেন, দেখবেন যে আপনার কাছে ইজি মনে হবে। তাইলে আদালতের গঠনটা আমরা পাবো, বিস্তারিত আলোচনা করা আছে। ওই আদালতে যে বিচারকরা বসবেন তারা কোন মামলা বিচার করতে পারবেন, বিচার করে কত দিনে শাস্তি দিতে পারবেন, আমাদের পুলিশ কিভাবে ইনভেস্টিগেশনটা করে। আপনি যদি একটা ফৌজদারি মামলাও যদি পরিচালনা করতে চান, ডিফেন্স লয়ার হইতে চান, পুলিশের তদন্তটা প্রতিটা মাইক্রোস্কোপ দিয়ে আপনাকে কি করতে হবে, ভুল ধরতে হবে। কারণ দেখেন, ফৌজদারি মামলা একটা কথাই বলে যে ফৌজদারি মামলা উইদাউট শেডো অফ দ্য ডাউট, মানে এক বিন্দু পরিমাণ ডাউট ছাড়া পুলিশকে প্রমাণ করতে হয়, রাষ্ট্রপক্ষকে। ফৌজদারি মামলায় কখনোই যারা ভালো ডিফেন্স লয়ার হয় সে কোনোদিন কি করে না, নিজে কিছু প্রমাণ করে না, জীবনেও সে বলে না যে আমার আসামি একদম, চেষ্টা করে না যে নির্দোষ। সে শুধু পুলিশের ইনভেস্টিগেশনে ডাউট সৃষ্টি করে। ডাউট সৃষ্টি করতে পারলে আপনি সফল আইনজীবী। জীবনেও আপনি আসামিকে নির্দোষ প্রমাণ করতে পারবেন না, জীবনেও পারবেন না। আপনার দায়িত্ব হচ্ছে পুলিশের প্রতিটা তথ্যের মধ্যে ভুল ধরা।
ভুল ধরলে ডাউট সৃষ্টি হইলো, ডাউট সৃষ্টি করলে আপনি সুবিধা পাইলেন। এখন আপনাকে তো জানতে হবে তাইলে পুলিশ ইনভেস্টিগেশনটা কিভাবে করে। যেমন ধরেন যে একটা চার্জশিটে পুলিশ লিখলো যে এত তারিখে সে গেছে, যাওয়ার পরে ওই আসামির বাসা থেকে এই জিনিসটা উদ্ধার করছে। এখন আপনি যদি না জানেন যে উদ্ধার করার সময় দুইজন সাক্ষী থাকতে হবে, সাক্ষীদের স্বাক্ষর থাকতে হবে, ওই যে জিনিসটা উদ্ধার করলো থানায় আসার পর তার একটা পৃথক ডায়েরি আছে, ওইখানে সে এন্ট্রি করবে, তার যে কেস ডায়েরিতে সে এন্ট্রি করবে। এখন সে এন্ট্রি করে নাই, শুধু চার্জশিটে লিখে দিছে যে বাসা থেকে এতটা জিনিস উদ্ধার হয়েছে। কিন্তু আপনি যখন ভিতরে আগেই তল্লাশি করলেন যে ওই দিন দুইজন সাক্ষী ছিল কিলো না ছিল না, ওই দিনে পুলিশের যে রেকর্ড সেখানে এন্ট্রি করছে কিনা করে নাই, তাইলে চার্জশিটে লিখলে আপনি 1 সেকেন্ডে তার চার্জশিট খারিজ করে দিতে পারলেন যে অফিসিয়াল যে রেজিস্টার পুলিশ কোনো এন্ট্রি করে নাই, জিনিসপত্র উদ্ধার হয়েছে, দুইজন সাক্ষীর দরকার ছিল, স্থানীয় সাক্ষীর নাম নাই, তার মানে এই চার্জশিটটা ভুয়া, ডাউট সৃষ্টি করে দিলেন, আপনার কাজ শেষ। ওই পুলিশ যতই কষ্ট করুক আপনার আসামি খালাস পাবেই পাবে, কারণ বিচারককে আগেই বলে দিছে যে আপনি একটু ডাউট থাকলেও আপনি আসামিরে শাস্তি দিতে পারবেন না, খালাস করতেই হবে। তো এই জন্য আপনি যদি ভালো ক্রিমিনাল লয়ারও হইতে চান, পুলিশের প্রতিটা পদক্ষেপে আপনারা সন্দেহ করে ডাউট সৃষ্টি করতে হবে, আপনি একদম বিখ্যাত কি হয়ে যাবেন, আপনি কি ডিফেন্স লয়ার হবেন। আর যদি আপনি চেষ্টা করেন যে না আপনার আসামিরে আপনি নির্দোষ প্রমাণ করবেন, আপনি প্রতিটা মামলাই হারবেন, একদম এটা লিখিত। আসামিকে কোনোদিন নির্দোষ প্রমাণ করা যায় না, ডিফেন্স লয়ার জীবনেও পারে না, তার দায়িত্ব হচ্ছে ডাউট সৃষ্টি করা। ওই জন্য দেখবেন যে বাংলাদেশে সম্ভবত গত মাসে পত্রিকায় শতকরা 70% মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পাইছে। কারণ কি? ডিফেন্স লয়ার শুধু সন্দেহ সৃষ্টি করে দিছে, নিম্ন আদালতে মৃত্যুদণ্ড দিয়ে দিছে, হাইকোর্টে সব 80% 70% খালাস। কারণ একটাই, তারা যে অপরাধ করে নাই এমন কিন্তু না, রাষ্ট্রপক্ষ প্রমাণে ব্যর্থ হয়েছে। যে ডিফেন্স লয়াররা তারা শুধু সেখানে সন্দেহ সৃষ্টি করছে, আর আইন বলছে যে সন্দেহ সৃষ্টি করলে আসামি কি পাবে, সুবিধা পাবে, অতএব খালাস, কিছু করার নাই। তো এই জন্য আইনের জগতেও যদি আপনি থাকতে চান আপনার এই টেকনিক অবলম্বন করতে হবে, আর পড়াশোনার মধ্যেও ওই টেকনিকটা আপনাকে নিয়ে আসতে হবে। এরপরে যেমন ধরেন যে একটা ফৌজদারি মামলা কোথায় দায়ের করব, কিভাবে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করব, কোন কোন আদালতে বিচার করবে, বিচার করে কি কি শাস্তি দিবে, এই রিলেটেড আমরা যাবতীয় জিনিসগুলা পাবো। পাশাপাশি বেসিক কিছু তথ্য থাকে, যেমন ধরেন যে এফআইআর, জিআর মামলা, সিআর মামলা, পিপি, এটা ছাড়া হেভিয়াস কর্পাস প্রকৃতির রিট, এটা ছাড়া কোয়াশমেন্ট, এটা ছাড়া দেওয়া থাকে নির্বাহী বিভাগের আসামিকে শাস্তি রহিত করার ক্ষমতা, ডবল জিওপার্ডি, এটা ছাড়া ইনজাংশন পাবো আমরা, 54 ধারা গ্রেফতার পাবো। এই যে গুরুত্বপূর্ণ মূল মেরুদণ্ডগুলো যদি আপনার একদম ক্লিয়ার থাকে, ছোটখাটোগুলো আপনার বিষয় না, কারণ আপনি 100-তে 100 অ্যান্সার করবেন না, 80 করলেই যথেষ্ট, এটা একটু মাথায় রাখবেন। এরপরে যদি আমরা পেনাল কোডে চলে যাই, পেনাল কোডটা মূলত আপনি 3টা ভাগে ভাগ করতে পারেন। একটা হচ্ছে যে পেনাল কোডের তৈরি ইতিহাস থেকে নিয়ে সাধারণ ব্যতিক্রম পর্যন্ত, এটা বেসিক আলোচনা করে, ডেফিনেশন আলোচনা করে, এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে কিছু অপরাধ হচ্ছে পাবলিক নেচারের, পাবলিক অ্যাট লার্জের জন্য যে অপরাধগুলো হয়, আর কিছু অপরাধ আছে ব্যক্তিগত, যেমন হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, মারামারি, সম্পত্তি রিলেটেড। তো এরকম যদি আপনি 3টা ভাগে ভাগ করা থাকে, আপনার জন্য বোঝা সহজ যে আপনি কোন ভাগের উপর প্রাধান্যটা দিবেন। যদি আমরা বলি যে আপনি শুধু ওই যে মানব দেহের বিরুদ্ধে অপরাধ এবং সম্পত্তির বিরুদ্ধে অপরাধটা আর সাধারণ ব্যতিক্রমটা যদি আপনার আয়ত্তে থাকে, টোটাল পেনাল কোড আপনার আয়ত্তে, বাকিটা আপনার 10%ও না। আর সর্বশেষ যদি আমরা চলে যাই বার কাউন্সিল অর্ডার, রুলস এবং যেই প্রফেশনাল এথিকেটের মধ্যে, রুলসের মধ্যে মূলত আপনার পড়ার কিছুই নেই, এখান থেকে হাতে গোনা 5টা বিধি যদি আপনি আলাদা করে পড়েন যথেষ্ট, এখানে আর কিছুই নেই। আর বার কাউন্সিল অর্ডারটা খুবই ছোট, 46টা আছে, কাজের জিনিস আপনার মোটামুটি 10 লাইনের মতো। আর এই 42টা বিধি আপনারা ভালো করে পড়তে হবে, এখানে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ এগুলা থেকে আপনার লিখিত আপনার অ্যান্সার করতে হবে, এমসিকিউতে অ্যান্সার করতে হবে, মুসাবিদা করার জন্য দিতে পারে। এই হচ্ছে টোটাল আমাদের 7টা সাবজেক্টের ওভারভিউ। এখন আপনি যদি আইনজীবী হইতে চান, এই 7টা সাবজেক্ট সম্পর্কে আগে মৌলিক ধারণাটা রাখবেন, যদি মৌলিক ধারণা হয় এরপরে আপনি ভিতরে গিয়ে পড়া শুরু করবেন। এখন আপনি যখন পড়তে যাবেন, আপনারা আমরা জাস্ট সামান্য বেসিক কিছু তথ্য দিব যে আপনি এইভাবে পড়েন, অনেকদিন মনে থাকবে, অ্যান্সারও করতে পারবেন।
কথা হচ্ছে যে এখন থেকে ধারাবাহিক সেকশন হিসাবে পড়ে আপনার কোনো লাভ নাই। যেমন ধরেন যে আপনি চিন্তা করলেন 1 নাম্বার থেকে নিয়ে 500 নাম্বার পর্যন্ত পড়বেন, কোনো দরকার নেই, আপনার কোনো কাজের না। আপনি যেটাই পড়বেন আপনি বিষয় ভিত্তিক পড়বেন, যে আপনি যে বিষয়টা পড়তেছেন কতটা সেকশন নিয়ে আপনার ওই বিষয়টা। যেমন ধরেন যে আপনি যখন তামাদি আইনটা পড়বেন, আপনি 6 নাম্বার সেকশনটা একা পড়ে কোনো লাভ নেই। আপনি একা পড়লে অ্যান্সার ভুল করবেন, আপনার এমসিকিউতে আপনি অ্যান্সারই করতে পারবেন না। তাহলে এই যে 6, 7, 8 এই তিনটা হচ্ছে কম্বাইন প্যাকেজ। তাহলে আপনি যখনই পড়বেন এই তিনটা সেকশন একটা কথা বলে, সেটার নাম হচ্ছে লিগ্যাল ডিসেবিলিটি, আইনগত অপারগতা। তাহলে আপনি যখনই আইনগত অপারগতা বুঝতে যাবেন এই তিনটা সেকশন আপনারা ভালো করে বুঝতে হবে। আপনি 6 নাম্বার একদম হাফেজের মতো মুখস্থ করলেন, 7 পড়লেন না, 8 পড়লেন না, 0, ওইটা পড়ার কোনো দাম নাই। তাহলে যখনই ভিতরে পড়বেন আপনারা বুঝতে হবে যে আপনি যে বিষয়টা পড়তেছেন ওই বিষয়টা কোন কোন সেকশন নিয়ে গঠিত, ওই বিষয় ভিত্তিক আপনি আলোচনাটা করেন, তাইলে আপনার জন্য ইজি হবে। এরপরে যেমন ধরেন যে আমরা যদি বলি এখানে আমাদের আছে যে 26, 27 দুটা সেকশন আছে আমাদের সুখাধিকার, পাশাপাশি আমাদের একটা ডেফিনেশন দেওয়া আছে ইজমেন্টারি। তো এই তিনটা সেকশন মিলে আপনার ইজমেন্ট রিলেটেড আলোচনা। তাহলে আপনি যখন সুখাধিকার বা ইজমেন্ট পড়বেন ওই তিনটা সেকশন একসাথে পড়বেন, যখন পড়ার না পড়লে পড়বেন না। শুধু 26 পড়ে আপনি পারবেন না, কারণ প্রশ্ন 27 থেকেও হইতে পারে। তো এরকম যেই সাবজেক্টে আপনি যান আপনার দায়িত্ব হচ্ছে কনসেপ্ট ভিত্তিক পড়বেন, অল্প পড়েন, কোনো সমস্যা নেই। এরপরে যদি আমরা ধরি যে আপনি সাক্ষ্য আইনে পড়তে যাচ্ছেন, এখন ধরেন যে সাক্ষ্য আইনের 118 বলতেছে যে সবাই সাক্ষী দিতে পারবে, যদি প্রশ্ন বুঝে যদি অ্যান্সার করতে পারে, আল্লাহর দুনিয়া যত মানুষ আছে সবাই শাস্তি দিতে পারবে, বয়স কোনো ফ্যাক্টর না। তবে আবার সেখানে কি বলছে, যদি বয়সে কম হয় বা বেশি বয়স হয় বা অসুস্থ হয় বা অক্ষম হয়, যার কারণে সে প্রশ্ন বুঝে না, ওই মোতাবেক অ্যান্সার দিতে পারে না, তবেই ব্যক্তি অযোগ্য, না হলে সবাই সাক্ষ্য দিতে পারবে। আপনি শুধু এই সেকশনটা পড়লেন, 119টা আপনি পড়লেন না, 120 পড়লেন না, আপনার লাভ নাই। তাইলে আপনি যখন পড়বেন যে কারা সাক্ষী দিতে পারে, টোটাল প্যাকেজটা কি। তো 119-এ বলে যে বোবাও সাক্ষী দিতে পারে, 120-এ বলে যে মামলার বাদী বিবাদীও সাক্ষী দিতে পারে, তাদের স্বামী স্ত্রীও সাক্ষী দিতে পারে। যখন আপনি এই তিনটা সেকশনকে একসাথে নিবেন তখন হবে আপনার পড়াশোনাটা বিষয়ভিত্তিক। তো এই জন্য আপনি 10 মিনিটের জন্য পড়তে বসেন, কোনো সমস্যা নাই, ওই 10 মিনিট একটা বিষয় নিয়ে পড়েন, আর তো কিছু দরকার নাই। অথবা ধরেন তামাদি আইনের আপনি 3 ধারা পড়লেন, যে তামাদি দোষে মামলা খারিজ হয়, মানে নির্দিষ্ট সময় মামলা দায়ের না করলে মামলাটা খারিজ হবে, এটার পাশাপাশি তাইলে আপনি 4 নাম্বারটা একটু পড়েন, 5 নাম্বারটা একটু পড়েন। এই তিনটাই হচ্ছে কম্বাইন প্যাকেজ। 5-এ বলে যে কিছু ক্ষেত্রে সময় বাড়িয়ে দেওয়া যায়, আর 4-এ বলে যে শেষ দিনে যদি বন্ধ থাকে তাইলে পরের যে দিন আদালত খুলবে ওই দিন মামলা দায়ের করলে ইন টাইম হিসাবে ধরা হবে। তাহলে এই প্যাকেজটা আপনারা বুঝতে হবে যে কোন কোন জিনিসটা কোন কোন সেকশনের মধ্যে আছে। ওই সেকশন হিসাবে পড়লে এমসিকিউ আপনার যত কঠিনই হোক আপনার কাছে ইজি মনে হবে, যে আমি তো জানি এটার ব্যাপ্তি কত দূর। যেমন আমাদের প্রচলিত ভাষায় বলে যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তো আপনি যখন ওই যে বিষয়ভিত্তিক সেকশনের ব্যাপ্তি জানবেন তখন যত বড়ই প্রশ্নকর্তা হোক আপনার জন্য টেনশন নেই। দ্বিতীয়, যখন আপনি পড়বেন যে কোনো জিনিস আপনি অথরিটি জানার চেষ্টা করবেন। যেমন ধরেন যে আপনি আশেপাশে আপনি কি জানেন, আপনি যে বারে প্র্যাকটিস করবেন আপনি জানার চেষ্টা করেন বারের সভাপতিকে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে, দায়রা জজকে, মানে মূল ব্যক্তিটা জানার আপনি চেষ্টা করেন। তাহলে আইনের মধ্যে আপনি যখন একটা জিনিস পড়তেছেন তার অথরিটি কার কাছে সেটা আপনি পড়বেন না, মানে এই ধারাটা কে প্রয়োগ করবে। যেমন আমরা যদি বলি তামাদি আইনের 3 ধারাতে যদি আমরা বলি অথরিটি কার, তো বিচারকের, বলতেছে যে বিচারক বাধ্য এই দ্বারা খারিজ করতে, বাদী বিবাদীর কিছু আসে যায় না, বিবাদী আপত্তি করুক না করুক এটা কোনো দেখার বিষয় না। তার মানে আইনে একটা অথরিটি দিয়ে ম্যান্ডেটরি করে দিছে বিচারকের জন্য যে আপনি খারিজ করবেনই করবেন, আপনার কিছু করার নাই। তাইলে যে কোনো জিনিস আমরা যখন পড়বো ক্ষমতা বা অথরিটি একবার প্রশ্ন করবো যে এই ক্ষমতাটা কার বা কার উপর এই ক্ষমতাটা দেওয়া হয়েছে। যেমন আপনি সিআরপিসি যখন পড়বেন 164 দ্বারা জবানবন্দি রেকর্ড করা হয়, তো নিজেকে তাইলে এখন একবার প্রশ্ন করেন যে অথরিটিটা কার, কে রেকর্ড করবে, ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ইম্পাওয়ার সেকেন্ড ক্লাস। এখন ধরেন যে রিমান্ড শুনানি, এখন রিমান্ডে কে দিবে, ক্ষমতাটা আপনি প্রয়োগ করেন ম্যাজিস্ট্রেট অফ ফার্স্ট ক্লাস অথবা স্পেশালি ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস। তো এইরকম যখন আপনি কোনো অথরিটি প্রশ্ন করে নিজে বোঝার চেষ্টা করবেন আপনার জন্য দেখবেন যে আর জীবন আপনার ভুলার কোনো সুযোগই নেই। এরপরে আপনি যেখানেই পড়বেন কি কোথাও কোথাও কিছু সময়সীমা পাবেন, নির্দিষ্ট কিছু টাইম ফ্রেম দেওয়া আছে।
যেমন ধরেন যে আমরা যখন দেওয়ানি মামলা দায়ের করি আমাদেরকে বলে যে আপনি যখন একটা দেওয়ানি মামলা দায়ের করলেন 5 কর্মদিবসে সমন অবশ্যই ইস্যু হবে। এরপরে বিবাদী 30 দিনে এসে জবাব দাখিল করবে। সময় চাইলে আরও 30 দিন তারে বাড়িয়ে দেওয়া যাবে। এরপরে ধরেন যে আপনার ইস্যু গঠনটা ইস্যু গঠন থেকে 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানি শুরু হবে। চূড়ান্ত শুনানিটা 120 দিনে শেষ করতে হবে। শেষের 7 দিনে রায় দিবে, রায়ের 7 দিনে ডিক্রি দিবে। এই যে মাত্র কয়টা লাইন আপনি লিখলেন, আপনি 5টা এমসিকিউ আপনার অ্যান্সার হয়ে গেছে। তাইলে আপনি যখনই এখন বেয়ার একটা পড়বেন সময়সীমা থাকলে এক্সট্রা একটু অ্যাটেনশন দিবেন যে সময়সীমাটা আমার জন্য গুরুত্বপূর্ণ সব সময়। এইভাবে একটু পড়ার চেষ্টা করবেন। আর যে কোনো জায়গায় যদি কোনো ফাইন অথবা অর্থদণ্ড আরোপ করা হয়, যেমন ধরেন যে আপনি যদি ভুয়া মামলা করেন, দেওয়ানি মামলা 35-এর বলতেছে এখন 50,000 টাকা আপনার উপর কস্ট আরোপ করা যাবে। ফৌজদারি যদি ভুয়া মামলা করেন সেক্ষেত্রে আপনার 50,000 করা হয়েছে, 1 লাখও করা হয়েছে। তো এরকম যেই যেই জায়গায় আপনি জরিমানাটা পাবেন, যেই যেই জায়গায় অর্থদণ্ড পাবেন, সেটা আপনার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা জিনিস যেটা মনে রাখবেন, আইনের সর্বশেষ সংশোধনীগুলো সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাবে। মানে আপনি আইন সম্পর্কে জানেন কিনা, না এমনি অ্যাডভোকেট হওয়ার জন্য চলে আসছেন। যেমন ধরেন যে আপনি যখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21-এর ধারা পড়বেন, ওইখানে বলে যে যদি জায়গা জমির মামলা হয় বায়না দলিলটা অবশ্যই রেজিস্টার্ড দলিল হইতে হবে, আর মামলা করার সময় অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে। তো গতবারের আগের বার এমসিকিউ ছিল যে সংশোধনীর পূর্বে কি নিয়ম ছিল। তাহলে সংশোধনীর পূর্বে আপনার কি ছিল, নিবন্ধনের দরকার ছিল না, অবশিষ্ট টাকা আদালতে দেওয়ারও দরকার ছিল না। তো এইরকম আপনারা সংশোধনীগুলো একটু ট্রাই করে যে আসলে কোন জিনিসটা কি হবে। যেমন ধরেন যে আমাদের সিআরপিসিতে সংশোধন এসেছে 173-এর এবং বি দুইটা সেকশন তারা যুক্ত করছে। 173-এর বলে যে ইন্টিরাম ইনভেস্টিগেশন রিপোর্ট। আগে যেটা ছিল যে পুলিশ তদন্ত শেষ করবে, তারপরে চার্জশিট দিবে, তারপরে আসামি অব্যাহতি পাবে না খালাস পাবে দেখা যাবে। এখন বলে যে না, কারো বিরুদ্ধে ভুয়া মামলা হইতে পারে, তো এই জন্য পুলিশ যদি তদন্ত চলাকালীন সময়ও কোনো ব্যক্তির বিরুদ্ধে তদন্তটা শেষ করে, সে চাইলে ওই সিঙ্গেল ব্যক্তির বিরুদ্ধে তদন্ত রিপোর্টটা আদালতে সাবমিট করতে পারবে। মানে তদন্ত চলাকালীনও আসামি অব্যাহতি পাইতে পারে। এই যে ছোটখাটো সংশোধনীগুলা, এগুলো সবসময় আপনার জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা মনে রাখবেন যে বাস্তবে আদালতে মামলা দায়েরের পদ্ধতিটা জেনে নেবেন। বাস্তবে মানে একটা দেওয়ানি মামলা বাস্তবে কিভাবে দায়ের হচ্ছে, একটা ফৌজদারি মামলা থানায় কিভাবে দায়ের হচ্ছে, আদালতে কিভাবে হচ্ছে, তাহলে 20% আপনার এমসিকিউ কমপ্লিট।